আমরা ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন, পিএফএক্স বিমানের ভবিষ্যৎ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ইরান এবং পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এর সাথে ভূ রাজনীতির সম্পর্ক কি, এর গভীরে আসলে কি আছে, এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা কতটুকু পথ এই দুই দেশ একসাথে হাত ধরে হাঁটতে পারবে, কতটুকু এগিয়ে যেতে পারবে, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আধুনিক বিশ্বে শুধু সামরিক শক্তি দিয়ে কোনো দেশের অবস্থান শক্তিশালী হয় না, তার জন্য প্রয়োজন হয় অর্থনীতি, জ্বালানি, পরিবহন এবং বাণিজ্য। এই চারটি বিষয় এখন ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর ঠিক এই জায়গাতেই পাকিস্তান এবং ইরান, দুই প্রতিবেশী দেশ, একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। গত 4 এবং 5 আগস্ট, সোম এবং মঙ্গলবার, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, সম্ভবত করাচিতেও, ইরানি বাণিজ্য প্রতিনিধি দলের সাথে পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। বিষয়টা দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক বাড়ানো। দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক $10 বিলিয়ন নিতে চায়, অর্থাৎ দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ অন্তত $10 বিলিয়ন হওয়া উচিত বলে দুই প্রতিবেশী দেশ আলাপ করেছে এবং তারা এই ব্যাপারে একমত। তারা এই লক্ষ্যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে চায়। এই যে দুই দেশের বৈঠক হলো, সেই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান, আর ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশটির শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ আতাবাক। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক অন্যরকম উচ্চতায় নিতে তারা কিছু লক্ষ্য নির্ধারণ করেছে। যেমন আগেই বলেছি, মূল লক্ষ্য তাদের বার্ষিক বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন বাড়িয়ে নেয়া। আপনারা ভাবুন, দুই দেশের মধ্যে এখন যে বাণিজ্য হয়, আরও বেশ কিছু আগে সম্ভবত দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $1.5 বিলিয়ন, অথচ তারা এখন সেটা $10 বিলিয়ন নিতে চাইছে, তার মানে কয়েক গুণ বাড়াতে চাইছে। আর এখানেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমি একটু আগেই বলেছি, দুই দেশ শুধুমাত্র $10 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রায় নির্ধারণ করেনি, বরং দুই দেশের মধ্যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য এলাকাও গঠন করতে চায়। মুক্ত বাণিজ্য চুক্তি কেন গুরুত্বপূর্ণ? এই ধরনের চুক্তি যদি হয়, তাহলে অনেকগুলো পণ্যের উপর শুল্ক কমে যেতে পারে, সীমান্তে পণ্য বেশি দিন আটকে থাকবে না, এবং দুই দেশের ব্যবসায়ীরাই দুই দেশের বাজারে অনেক সহজে প্রবেশ করতে পারবে। এর ফলে শুধু দুই দেশের বড় বড় কোম্পানি নয়, সীমান্ত অঞ্চলের ছোট ব্যবসায়ীরাও আর্থিকভাবে বা ব্যবসায়িক দিক দিয়ে লাভবান হবেন। হঠাৎ করে কেন দুই দেশ এত সিরিয়াস হয়ে উঠলো নিজেদের ভেতরে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর ব্যাপারে? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আসলে ইরান, পাকিস্তান, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পারস্য উপসাগর, আরব সাগর, গোয়াদার বন্দর, চবাহার বন্দর, করাচি বন্দর, এইগুলোর দিকে তাকাতে হবে। অর্থাৎ ভূগোল আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে তখন। ইরান হচ্ছে মধ্য এশিয়া এবং ককেশাস অঞ্চলে প্রবেশের দরজা, আর পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ায় প্রবেশের দরজা। পাকিস্তানের হাতে রয়েছে চীনের সহযোগিতায় নির্মিত গোয়াদার বন্দর, এছাড়া আছে করাচি বন্দর, আরব সাগরের বিস্তীর্ণ অঞ্চল। আর ইরানের হাতে রয়েছে বিরাট বিশাল জ্বালানি সম্পদ। একই সাথে ইরানের হাতে রয়েছে প্রচুর পরিমাণে ইস্পাতের কারখানা, ইস্পাত শিল্প, বিরাট শিল্প। এই দুই শক্তি অর্থাৎ ইরান এবং পাকিস্তান, তারা যদি একসঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, এই যে মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠা করে তারা যদি বাণিজ্যের পরিমাণ বাড়ায়,
তাহলে এই অঞ্চল অর্থাৎ পাকিস্তান, ইরান, মধ্য এশিয়ার দ্বার প্রান্ত, দক্ষিণ এশিয়ার শুরুর দিকটা, এই যে বিশাল একটা অঞ্চল, এই অঞ্চলে বাণিজ্যের চিত্র কিন্তু পাল্টে যেতে পারে, সাথে সাথে অর্থনৈতিক সমীকরণ পাল্টে যাবে। ইসলামাবাদ বৈঠকের সময় ইরানের বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ আতাবাক তিনি বলেছেন যে পাকিস্তানের যে গোয়াদার বন্দর এবং করাচি বন্দর, এই দুটো বন্দর ব্যবহার করে ইরান লাভবান হতে পারে। এখানে প্রশ্ন উঠতে পারে যে ইরানেরই তো পারস্য উপসাগরে এবং ওমান উপসাগরের কূলে চবাহার বন্দর, এ সমস্ত বন্দর রয়েছে, বড় বড় বন্দর, তারপরে আবার কেন পাকিস্তানের বন্দর প্রয়োজন? এখানেই গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জবাব আসলে কৌশলগত। ইরানের যে সমস্ত বন্দর রয়েছে এবং যেহেতু ইরানের উপরে এখনও নিষেধাজ্ঞা, সেই কারণে ইরানের বন্দর ব্যবহার করে ইরানের নিজস্ব পণ্য বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হয় বা বিভিন্ন আমদানি করা পণ্য ওখানে খালাস করে। কিন্তু পাকিস্তানের গোয়াদার এবং করাচি বন্দর যদি ব্যবহার করতে পারে, তাহলে দ্রুত দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ইরান কিন্তু তার বাজার এবং পণ্য সম্প্রসারণ করতে পারে। যার কারণে ইরানের পক্ষ থেকে গোয়াদার বন্দর এবং করাচি বন্দর ব্যবহারের ব্যাপারটা শুধুমাত্র বন্দর ব্যবহারের প্রশ্ন না, এটা একটা তার পণ্যের কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলার প্রশ্ন। ইসলামাবাদে যে বৈঠক হয়েছে তাতে কিন্তু দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে ব্যাপারটা তা না, দুই দেশের চেম্বার অফ কমার্সের নেতাদের মধ্যেও বৈঠক হয়েছে। এর মানে হচ্ছে যে দুই দেশের সরকার চুক্তি করে থেমে যেতে চায়, ব্যাপারটা তা না, বরং বেসরকারি পর্যায়েও ব্যবসা এবং লেনদেনের কার্যক্রম সম্প্রসারিত হোক, দ্রুত বৃদ্ধি পাক, এটাই আসলে এই বৈঠকগুলোর মূল লক্ষ্য। এখন এই যে ইরান গোয়াদার বন্দর, করাচি বন্দর ব্যবহার করতে চায়, তারপর দুই দেশ $10 বিলিয়ন বার্ষিক বাণিজ্যের ভলিউম তৈরি করতে চায়, আসলে ইরান চায়টা কি, সেটা একটা প্রশ্ন। আমাদের সামনে প্রশ্ন আসতে পারে যে $10 বিলিয়ন বাণিজ্য বাড়ানোর জন্যই কি, অর্থাৎ বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন নেয় কি এই এত বৈঠকের আয়োজন? ব্যাপারটা আসলে শুধু সেখানে নয়, এর পেছনে রয়েছে আরও অনেক বড় অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক পরিকল্পনা, হিসাব নিকাশ। আমরা প্রথমেই আসি ইরান পাকিস্তান গ্যাস লাইন প্রকল্পের কথা। এই গ্যাস পাইপ লাইন যদি দুই দেশের মধ্যে চালু হয়, তাহলে প্রতিদিন 750 মিলিয়ন ঘনফুট গ্যাস ইরান থেকে সাপ্লাই দেওয়া হবে পাকিস্তানের ভেতরে। এই গ্যাস পাইপলাইন প্রকল্পের ইরানের অংশের কাজ কিন্তু অনেক আগেই শেষ, কিন্তু পাকিস্তান এখনও করতে পারেনি। আমেরিকার নিষেধাজ্ঞা, নিজেদের অর্থনৈতিক সংকট, নানা রকমের হিসাব নিকাশ ইত্যাদির কারণে। তবে প্রকল্পটি কিন্তু একদম পুরোপুরি বাতিল হয়নি। যদি কখনো পরিস্থিতি অনুকূলে আসে, অর্থাৎ আমেরিকার সাথে ইরানের একটা মীমাংসা হয় বা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায় বা অন্য কোনোভাবে যদি পরিস্থিতি ইরানের অনুকূলে আসে, তাহলে কিন্তু এই প্রজেক্ট আবার চালু হবে, এটা মোটামুটি ধরে নিয়ে যায়। কারণ এটার সাথে পাকিস্তানের অনেক সুবিধা জড়িত। পাকিস্তান এই গ্যাস পাইপ লাইন পেলে প্রতিদিন তার গ্যাসের চাহিদার প্রায় পুরোটাই মিটে যাবে, এত বিশাল বিরাট ব্যাপার। এবং তার এই জ্বালানি চাহিদা মিটলে তার শিল্প, তার অনেক কিছু সহজ হয়ে যাবে এবং পাকিস্তানের জাতীয় অর্থনীতিতে সামগ্রিকভাবে একটা ইতিবাচক প্রভাব পড়বে, ইতিবাচক পরিবর্তন আসবে। এবার আসি করাচি এবং গোয়াদার বন্দর প্রসঙ্গে। ইরান কেন এই দুটি বন্দর ব্যবহার করতে চায়, আগে একটু বলেছি, এবার আরেকটু বলি। ইরান থেকে যে সমস্ত পণ্য রপ্তানি করা হয়, তার প্রধান প্রধান পণ্যগুলো হচ্ছে তেল, গ্যাস এবং তেলজাত পণ্য, রাসায়নিক দ্রব্য, সার, ইস্পাত, খনিজ, সিমেন্ট, শুকনো ফল এবং ভবিষ্যৎ জ্বালানি ভিত্তিক আরও বিভিন্ন রকমের পণ্য। অন্যদিকে পাকিস্তান রপ্তানি করতে পারে চাল, টেক্সটাইল, পোশাক, সার্জিক্যাল যন্ত্রপাতি, চামড়াজাত পণ্য, খেলাধুলার সামগ্রী। অর্থাৎ দুই দেশের রপ্তানি কাঠামো যেটা, তা অনেকটা একে অপরের পরিপূরক। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা করবে না, অর্থাৎ ইরানেরও যা আছে পাকিস্তানেরও তা আছে, ব্যাপারটা কিন্তু এমন না। অনেকটা এরকম যে ইরানের যা নেই পাকিস্তানের তা আছে, আর পাকিস্তানের যা নেই ইরানের তা আছে। সেক্ষেত্রে লেনদেনটা খুব স্মুথলি চলতে পারে, এখানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার সম্ভাবনা খুব কম। তবে ইরান যে সমস্ত পণ্য
রপ্তানি করবে পাকিস্তান হয়ে, সেই পণ্যগুলো আসলে পাকিস্তানে বেশি একটা বিক্রি করতে চায় না, এটা পাকিস্তানের বন্দর ব্যবহার করে বাইরের দেশে পাঠাতে চায় ইরান। যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলো, আফ্রিকার দেশ, আরব সাগর হয়ে আফ্রিকার দেশগুলো, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভবিষ্যতে চীনের পশ্চিম অঞ্চলের কিছু বাজারেও ইরানের সংযোগ আরও সহজ হতে পারে। অন্যদিকে পাকিস্তানও ইরানের বন্দর এবং স্থল পথ ব্যবহার করে বিশেষ করে মধ্য এশিয়ায় প্রবেশ করার সুযোগ পেতে চায়। এবার আসি গোয়াদার বন্দরের কথায়। অনেকে এটাকে শুধু বন্দর হিসেবে কল্পনা করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি শুধু বন্দর নয়, কিন্তু বাস্তবে এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের গুরুত্বপূর্ণ অংশ। চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে গোয়াদার বন্দরকে একটা আন্তর্জাতিক মানের বাণিজ্য ও লজিস্টিক হাবে পরিণত করতে চায়। এখন যদি ইরান এই জায়গায় যুক্ত হয়, তাহলে কিন্তু এই গোয়াদার বন্দর চীন আর পাকিস্তানের ভেতরকার কোনো বিষয়বস্তু থাকে না। তখন এটা হয়ে ওঠে চীন, পাকিস্তান, ইরান, উপসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার এক বৃহৎ বাণিজ্য ব্যবস্থার অংশ। এই কারণে ইসলামাবাদের যে বৈঠক হলো ইরান এবং পাকিস্তানের ভেতরে, এই বৈঠককে শুধুমাত্র বাণিজ্যের বৈঠক হিসেবে দেখছে না। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে এই বৈঠকটা ভবিষ্যতের আঞ্চলিক অর্থনৈতিক সমীকরণের একটা সূচনা হতে পারে। অর্থাৎ এই বৈঠকটা আঞ্চলিক অর্থনৈতিক সমীকরণের একটা শুরু হতে পারে। শুরুর অর্থাৎ আরম্ভের দিকটা যেখান থেকে শুরু হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে দুই দেশের অর্থাৎ ইরান এবং পাকিস্তানের মধ্যে যদি $10 বিলিয়ন বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ এই ভলিউমের বাণিজ্য হয়, তাহলে বেশি লাভবান হবে কে, ইরান নাকি পাকিস্তান? আমরা এই অর্থনীতির হিসাব নিকাশটুকু বোঝার চেষ্টা করি। এই প্রশ্নের আসলে একদম সরাসরি জবাব দেওয়া কঠিন, কারণ এটা পাকিস্তান অর্ধেক ইরান অর্ধেক এমন কোনো চুক্তি নয়। এখানে কে কতটা পণ্য দিতে পারবে এবং কার কতটুকু সক্ষমতা আছে তার উপরে নির্ভর করবে কে বেশি লাভবান হবে। যেমন আমাদের বাংলাদেশ যদি আমেরিকার সাথে চুক্তি করে, তাহলে আমেরিকার যে পরিমাণে পণ্য দেওয়ার সক্ষমতা আছে আমাদের তা নেই। আবার আমরা যে পরিমাণে গার্মেন্টস দিতে পারবো আমেরিকা তা ভাবতেও পারবে না। ব্যাপারটা এইরকম। এবং আলটিমেটলি যে দেশ যত বেশি পণ্য দিতে পারবে তার লাভ তত বেশি হবে। তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় যে দুই দেশের লাভের পরিমাণটা হবে ভিন্ন রকমের, ভিন্ন ধরনের। ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জ্বালানি, পেট্রোকেমিক্যাল পণ্য, তারপরে সার, সিমেন্ট, খনিজ পদার্থ এবং বিদ্যুৎ। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি টেক্সটাইল, তৈরি পোশাক, চাল, কৃষিপণ্য, সার্জিক্যাল যন্ত্রপাতি, চামড়া এবং ক্রীড়া সামগ্রী, স্পোর্টস সামগ্রী। তবে একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ, দুই দেশে তো বিভিন্ন ধরনের পণ্য লেনদেন করবেই। এখানে পাকিস্তান যদি গোয়াদার বন্দর এবং করাচি বন্দর ব্যবহার করতে দেয় ইরানকে, তাহলে এই বন্দর ব্যবহারের যে ফি, এটা থেকে কিন্তু পাকিস্তান বিপুল পরিমাণে অর্থ পাবে। কারণ সেখানে পাকিস্তানের বন্দর, কাস্টমস, গুদামজাতকরণ, তারপরে ট্র্যাকিং, লজিস্টিক্স এসব খাতেও প্রচুর পরিমাণে আয় হতে পারে। অর্থাৎ পাকিস্তান শুধুমাত্র রপ্তানিকারক নয়, তখন একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবেও বিবেচিত হবে। এটি হবে বিশেষ করে গোয়াদার বন্দরের জন্য। যদি ইরানের মতো একটি বড় প্রতিবেশী দেশ নিয়মিত এই বন্দর ব্যবহার করে, তাহলে অ্যাকচুয়ালি পাকিস্তানের জন্য বিশাল সম্ভাবনা এখানেই তৈরি হবে। এখান থেকে বিরাট একটা বড় অর্থনীতির চাকা পাকিস্তানের জন্য ঘুরবে। সবচেয়ে বড় কথা, এত আলোচনার পরে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে কিনা সেই প্রশ্নে কিন্তু খানিকটা নেগেটিভ আছে। এই অর্থে ইরানের উপর যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যের নিষেধাজ্ঞা আছে, নানা রকম নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তান এবং ইরান কতটুকু এই বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে পারবে সেটা একটা বড় ব্যাপার। এছাড়া নিরাপত্তার একটা ব্যাপার আছে। আমরা সবাই জানি ইরান এবং পাকিস্তানের যে সীমান্ত, সেই সীমান্তে বেলুচিস্তান প্রদেশ অবস্থিত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, আর ইরানের বেলুচিস্তানে
এই ধরনের সরাসরি কোনো আন্দোলন না থাকলেও যেহেতু দুই বেলুচিস্তান একদম সীমান্তবর্তী, তারা একে অপরকে নিজেদের মনে করে, সেই কারণে বেলুচিস্তান সীমান্ত একেবারে খুব পিসফুল শান্তিপূর্ণ তা কিন্তু না। সেক্ষেত্রে এই যে পণ্য লেনদেন, আনা নেয়া, পরিবহন, এই জায়গায় নানা রকমের নিরাপত্তাহীনতার প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এছাড়া আরেকটি চ্যালেঞ্জ আছে, অবকাঠামোর চ্যালেঞ্জ। আমরা যদিও দেখছি যে গোয়াদার এবং করাচি দুটো বন্দর, কিন্তু ইরান থেকে পণ্য এনে যদি এই দুটো বন্দর ব্যবহার করে আবার রপ্তানি করতে হয়, তাহলে এখানে নতুন করে বিভিন্ন রকমের রেল, সড়ক এবং বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরির কিন্তু একটা প্রশ্ন থাকবে। কারণ এতদিন পাকিস্তান ব্যবহার করেছে পাকিস্তানের মতো করে, এখন ইরান যখন পণ্য এখান থেকে যখন রপ্তানি করতে চাইবে, তখন কিন্তু এই জায়গায় চাপ বাড়বে, ফলে বাড়তি অবকাঠামো প্রয়োজন এবং আধুনিকীকরণ প্রয়োজন। বার্ষিক $10 বিলিয়ন পণ্য লেনদেনের ব্যাপারটা, এটা কিন্তু একদম খুব সহজ ছোট ব্যাপার না। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার আনা নেওয়ার প্রশ্ন আছে এবং সেগুলো দ্রুত বন্দরে নিতে হবে, বন্দর থেকে আনতে হবে। সেই জায়গায় আধুনিক সড়ক ব্যবস্থা, মানে সমস্ত সব ব্যবস্থা যদি আধুনিক এবং অ্যাভেলেবেল না হয়, তাহলে এই বাণিজ্য কঠিন হয়ে যাবে। তবে এই যে টোটাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই শুধু কিন্তু পাকিস্তান আর ইরানের প্রশ্ন না। যেহেতু গোয়াদার বন্দর ব্যবহার করবে ইরান এবং এখানে চীনের অংশগ্রহণ আছে, চীনের অর্থনৈতিক সহযোগিতায় বা তাদের তত্ত্বাবধানে এই গোয়াদার বন্দর গড়ে উঠেছে, সেক্ষেত্রে এখানে চীনের কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে ইরানের চবাহার বন্দরে ভারতের বিনিয়োগ আছে, অর্থাৎ গোয়াদার বন্দরে চীনের বিনিয়োগ আর ইরানের চবাহার বন্দরে ভারতের বিনিয়োগ আছে। এর মানে হচ্ছে আরব সাগরকে ঘিরে একটা বন্দর কূটনীতি চলছে। এই দুই বন্দরকে ঘিরে দুই প্রতিবেশী দেশ বা এই 4 দেশের মধ্যে প্রতিযোগিতা আবার সহযোগিতা যে কোনোটাই দেখা যেতে পারে। যাই হোক দর্শক, আলোচনা শেষ করব। আলোচনার শেষের দিকে এই কথা বলবো যে ইসলামাবাদে যে ইরান এবং পাকিস্তানের মধ্যে অর্থনীতি নিয়ে, বাণিজ্য নিয়ে যে বৈঠক হয়েছে, এটাই কিন্তু শেষ কথা নয়। এখান থেকে অর্থনৈতিক কোনো বিশাল পরিবর্তনও ঘটে যায়নি, বরং একটা বার্তা দিয়েছে, গুরুত্বপূর্ণ বার্তা। সেই বার্তাটা হলো ইরান এবং পাকিস্তান তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে শুধুমাত্র এখন নিরাপত্তা আর সীমান্ত ব্যবস্থাপনা এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এই দুই দেশ নিজেদের ভেতরের যে বাণিজ্য বা যে সম্ভাবনা, এই সম্ভাবনা এবং বাণিজ্যিক অংশীদারিত্বকে অনেক দূর নিয়ে যেতে চায়, বার্ষিক অন্তত $10 বিলিয়ন উন্নীত করতে চায়। দুই দেশ অর্থনীতি, জ্বালানি, সমুদ্র, আঞ্চলিক সংযোগকে সামনে রেখে নতুন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বর্তমানে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এই সামগ্রিক বিষয় বিবেচনায় রেখে কথা বলা যায়, ইরান এবং পাকিস্তান যে পরিকল্পনা করছে তা কতদূর স্মুথলি এবং কতদূর এগিয়ে যেতে পারবে, সেটা কিন্তু একটা প্রশ্ন। বলা হচ্ছে এই যে বর্তমান অবস্থা, এটি 3টি বিষয়ের উপর নির্ভর করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভবিষ্যৎ, আমি বারবার যেটা বলছি, আমেরিকা যে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, এটার ভবিষ্যৎটা কি, এটা আসলে ইরানের অনুকূলে আসবে কিনা, এটা একটা ব্যাপার। অর্থাৎ ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কিনা, ইরান মুক্তভাবে বাণিজ্য করতে পারবে কিনা, বা ইরানের সাথে মুক্তভাবে বাণিজ্য করা যাবে কিনা। এরপরে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। ইরান এবং পাকিস্তান দুই দেশের মধ্যে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। এছাড়া দুই দেশ যে ঘোষণা দিয়েছে, যে চুক্তি করেছে, সেগুলো কত দ্রুত স্মুথলি বাস্তবায়ন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো গুরুত্বপূর্ণ। যদি এ সমস্ত বাধা ধীরে ধীরে কমে আসে, তাহলে করাচি ও গোয়াদার এই দুটি শুধু পাকিস্তানের দুটি বন্দর হিসেবে থাকবে না, বরং পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে অর্থনৈতিক সংযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পরিণত হতে পারে। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই।
যে আসলে পাকিস্তান এবং ইরান যে বিরাট বাণিজ্যের পরিকল্পনা নিয়েছে এবং সেইভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, বিভিন্ন রকমের চুক্তি করেছে।